যারা ইতিহাস চর্চা করেন, ইভেন যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী রাজনীতি করেন, তারা এর ব্যাখ্যা কিভাবে দিবেন? শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে একবারও মুজিবনগরে যাননি, যেখানে আপনার 17ই এপ্রিল যেখানে আপনার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। কেন বলেন তো? আমার জানা নেই। বাংলাদেশ ভারত মিলিত বাহিনীর কাছে পাকিস্তানি সমর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি বাংলাদেশে অবস্থিত সকল পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ করে প্রবাসী সরকার, বিশেষ করে মুজিবনগর সরকার নানা পরিচালনার নানা তথ্যপাত্র এবং মুক্তিযুদ্ধের ঘটনার প্রবাহ আপনি যদি অথেন্টিক্যালি যথাযথভাবে নির্মোহভাবে জানতে চান, এটা খুব ভালো একটা বই। মূলধারা 71 আমার কাছে মনে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই ভালো একটা বই। তো এই বই জনাব মইদুল হাসান, তিনি আসলে মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তিনি এই বইটি লিখেছেন। আমি এই বই থেকে আজকে একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই বা জানাতে চাই যে যুদ্ধের শেষ কয়েকদিন 14, 15, 16 আসলে কি ঘটেছিল এবং জনাব মইদুল হাসান কলকাতা থেকে এই ঘটনাগুলো কিভাবে দেখছিলেন এবং পরবর্তীতে অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার পরে মুজিবনগর সরকার কি ব্যবস্থা নিয়েছিল বা কি পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশে তাড়াতাড়ি ফেরা, প্রশাসন যন্ত্রকে সক্রিয় করা এবং নানা ধরনের সমস্যা সমাধানের জন্য। আশা করছি আলোচনাটা বড় হবে না, আমি শুরু করছি। 151 পৃষ্ঠায় মাঝখানে একটা প্যারা থেকে যদি আমি শুরু করি, এখানে বলা হচ্ছে 15ই ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর দিক থেকে ভারত ও বাংলাদেশের মিলিত বাহিনী ঢাকা নগরীর উপকণ্ঠে সমবেত হয়। সপ্তম নৌবহরের স্থল সংযোগ প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান চট্টগ্রাম উপকূল ভাগও তখন মিত্র বাহিনীদ্বয়ের করায়ত্ত হওয়ার পথে। আপনারা জানেন যে আসলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে রক্ষা করার শেষ চেষ্টা হিসাবে আমেরিকা 1971 সালে পাকিস্তানের পরম বন্ধু, তারা কিন্তু পারমাণবিক শক্তি চালিত আপনার যে নৌবহর, সপ্তম নৌবহর আসলে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। সারাদিন ধরে ভারতীয় জঙ্গি বিমান ঢাকায় পাকিস্তানি বাহিনীর বিভিন্ন অবস্থান, বাংকার, কমান্ড কেন্দ্র, সামরিক উপদপ্তর প্রভৃতির উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলে। আক্রমণের মুখে দখলদার সৈন্যরা নানা কৌশল অবলম্বন করে। কোনো কোনো পাকিস্তানি বাংকারের উপর আক্রমণ চালাতে গিয়ে ভারতীয় বিমান ব্যর্থ হয়ে ফিরে যায়, কেননা আত্মরক্ষার্থে পাকিস্তানিরা সেই সব বাংকারের তাপদগ্ধ ছাদে হাত পা বাঁধা অবস্থায় স্থানীয় জনসাধারণকে শায়িত করে রেখেছিল। তার মানে হচ্ছে ভারতীয় বিমান বাহিনী হামলা করবে বাংকারের উপরে, সেই হামলা থেকে বাঁচার জন্য বাঙালিদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে পাকিস্তান সেনাবাহিনী হাত পা বেঁধে ছাদের উপরে শোয়ে রেখেছিল, যাতে সেখানে হামলা করতে না পারে। তারপর কি বলা হচ্ছে, সেনানিবাস থেকে অফিসাররা তাদের দপ্তর সরিয়ে নিয়েছিল অসামরিক এলাকার বিভিন্ন অংশে। একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, যখন সর্বাত্মক যুদ্ধ চলছে তখন ভারতীয় যুদ্ধ বিমানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে বোমা ফেলেছিল, খুব সম্ভবত সেটা হচ্ছে আপনার মহসিন হল। এবং সেটা কেন ফেলেছিল জানেন? ভারতীয় সেনাবাহিনীর কাছে, ভারতীয় বিমান বাহিনীর কাছে তথ্য ছিল এই যে বিভিন্ন অসামরিক এলাকায় অফিস সরিয়ে নিয়েছে, খুব সম্ভবত পাকিস্তান সেনাবাহিনী তাদের একটা অফিস ঢাকা ইউনিভার্সিটির এই হলে আপনার স্থানান্তর করেছিল, যে জন্য এই হলে বোমা ফেলেছিল ভারতীয় বিমান বাহিনী। কিন্তু দেশের সাধারণ মানুষই যেখানে বিপক্ষে সেখানে সরে গিয়েও তাদের পরিত্রাণ মেলেনি। তাদের নতুন আশ্রয়ের খবর সাথে সাথে আশপাশের মানুষ জানিয়েছে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধারা খবর পাঠিয়েছে নগরের উপকণ্ঠে ভারতীয় সিগন্যালকে, এবং তার কিছু পরেই ভারতের জঙ্গি ও বোমারু বিমান এইসব নতুন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তৎপর হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর লক্ষ্যভেদী উপর্যুপরি আক্রমণ থেকে আত্মরক্ষার কাজে ব্যতিব্যস্ত, সন্ত্রস্ত ও সম্পূর্ণ পরিশ্রান্ত পাকিস্তানি ইস্টার্ন কমান্ড এমনিভাবে শর্তহীন আত্মসমর্পণের দিকে তাড়িত হয়। অবশেষে নিয়াজির অনুরোধে 15ই ডিসেম্বর বিকেল 5:30 থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত ভারতীয় বিমান আক্রমণ স্থগিত রাখা হয়। আত্মসমর্পণের আগে নিয়াজি অর্থাৎ ইস্টার্ন কমান্ডের পাকিস্তান সেনাবাহিনীর প্রধান, তার আপনার অনুরোধে এই আক্রমণটা অর্থাৎ 16ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত আক্রমণটা স্থগিত রাখা হয়। জনাব মইদুল হাসান আরও লিখেছেন তার পরের দিকে, পরদিন সকালে
বিমান আক্রমণ বিরতির সময়সীমা শেষ হওয়ার কিছু আগে মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেরির মাধ্যমে ভারতীয় সামরিক কর্তৃপক্ষকে অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা আরও 6 ঘন্টার জন্য বাড়িয়ে দিয়ে ভারতের এক স্টাফ অফিসার পাঠানোর অনুরোধ জানান, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থাদি স্থির করা সম্ভব হয়। এই বার্তা পাঠানোর কিছু আগে অবশ্য মেজর জেনারেল নাগরার বাহিনী কাদের সিদ্দিকী বাহিনীকে সঙ্গে করে মিরপুর ব্রিজে হাজির হন এবং সেখান থেকে নাগরা নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানান। নিয়াজির আত্মসমর্পণের ইচ্ছা ব্যক্ত হওয়ার পর সকাল 10:40 মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাগরার বাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের ব্যবস্থাদি চূড়ান্ত করার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব মধ্যাহ্নে ঢাকা এসে পৌঁছান। বিকাল 4টার আগেই বাংলাদেশের নিয়মিত বাহিনীর 2টি ইউনিট সহ মোট 4 ব্যাটালিয়ন সৈন্য ঢাকা প্রবেশ করে, সঙ্গে কয়েক সহস্র মুক্তিযোদ্ধা। ঢাকার জনবিরল পথঘাট ক্রমে জনাকীর্ণ হয়ে উঠতে শুরু করে জয় বাংলা মুখরিত মানুষের ভিড়ে। বিকেল 4টায় ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত বাংলাদেশ যুগ্ম কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, বাংলাদেশের ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার, যাকে আমরা একে খন্দকার নামে চিনি, এবং ভারতের অপরাপর সশস্ত্র বাহিনীর প্রতিনিধিগণ ঢাকা অবতরণ করেন। এর আধ ঘন্টা বাদে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল হর্ষোৎফুল্ল জনতার উপস্থিতিতে বাংলাদেশ ভারত মিলিত বাহিনীর কাছে পাকিস্তানি সমর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি বাংলাদেশে অবস্থিত সকল পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এটা বিজয়ের মুহূর্ত, এটা শুনলেই আনন্দ লাগে আর কি। পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করছে ডিসেম্বরের সেই অপরাহ্নে। এটা বাঙালি জাতির হাজার বছরের একটা গর্বের মুহূর্ত, গর্বের ক্ষণ, আমাদের বিজয়ের মুহূর্ত। কিছু পরেই ইন্দিরা গান্ধী পূর্ব ও পশ্চিম উভয় রণাঙ্গনে ভারতের পক্ষ থেকে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনই 7ম নৌবহর প্রবেশ করে বঙ্গোপসাগরের দক্ষিণতম প্রান্তে। কিন্তু বাংলাদেশ তখন পাকিস্তানের দখল থেকে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। এটা হচ্ছে বর্ণনা আমাদের মুক্তিযুদ্ধের শেষ যে চ্যাপ্টার বা শেষ যে অঙ্ক, সেটার বর্ণনা জনাব মইদুল হাসানের তরফ থেকে। মইদুল হাসান এই বইয়েরই 193 পৃষ্ঠায় বর্ণনা দিয়েছেন যে জাস্ট আত্মসমর্পণের পরে মুজিবনগর সরকার কি করেছিল। আমি সেটা একটু আপনাদের পড়ে শোনাই। 16ই ডিসেম্বর ঢাকায় যেদিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, ঠিক সেদিনই কলকাতায় প্রবাসী সদর দপ্তর থেকে বাংলাদেশ সরকার সমগ্র দেশে বেসামরিক প্রশাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশাবলী পাঠাতে শুরু করেন। শত্রুমুক্ত বাংলাদেশে বেসামরিক প্রশাসন যন্ত্র প্রতিষ্ঠা এবং তার জরুরি করণীয় নির্ধারণের জন্য 22শে নভেম্বর বাংলাদেশ মন্ত্রিসভা সচিবদের সমবায়ে যে সাব কমিটি গঠন করা হয়েছিল, সেই সাব কমিটি এবং পরিকল্পনা সেল পাশাপাশি এ যাবৎ কাজ করে চলেন। ফলে বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার পুনঃস্থাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবন, শরণার্থীদের প্রত্যাবর্ষণ ও পুনর্বাসন, খাদ্য ও জ্বালানি সহ জরুরি পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ও সশস্ত্র সমর্থকদের নিষ্ক্রিয়করণ, সরবরাহকৃত অস্ত্রশস্ত্রের পুনরুদ্ধার, জাতীয় পুনর্গঠনের কাজে মুক্তিযোদ্ধাদের নিয়োগ প্রভৃতি বিষয়ে সচিব সাব কমিটি ও পরিকল্পনা সেলের সুপারিশসমূহ মন্ত্রিসভার বিবেচনা ও অনুমোদনের জন্য হাজির করা হয়। দেখুন, আমি এর আগে যে শব্দগুলো বললাম ছোট ছোট করে, কত বড় বড় কাজ, কত বড় বড় কাজ কলকাতা থেকেই শুরু করার প্রক্রিয়া শুরু করেছিল মুজিবনগর সরকার। আমি জানি না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের যে অবদান, সেই অবদানকে আসলে কেন একটু খাঁচা করে রাখা হয়, কেন একটু আড়াল করে রাখা হয়। আমি কয়েকটা দুঃখের কথা বলে এই আলোচনাটা শেষ করি। দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান অনস্বীকার্য। মুজিবনগর সরকারের যারা প্রত্যেকটা ব্যক্তি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, এই দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন, তাদের ভূমিকাকে কিন্তু আমাদের স্বীকার করা প্রয়োজন। যারা ইতিহাস চর্চা করেন, ইভেন যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী রাজনীতি করেন, তারা এর ব্যাখ্যা কিভাবে দেবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে একবারও মুজিবনগরে যাননি, যেখানে আপনার 17ই এপ্রিল যেখানে আপনার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। কেন বলেন তো? আমার জানা নেই। আপনারা কি কেউ কখনো দেখেছেন যে মুজিবনগর সরকারের দিবসের অনুষ্ঠানের সেই মেহেরপুরের আম্রকাননে কখনো শেখ হাসিনাকে দেখেছেন? আমি দেখিনি।
আরেকটা তথ্য আমি আপনাদের দিয়ে শেষ করি। এই যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন জনাব আকবর আলী খান, সাবেক সচিব, সম্ভবত তিনি মন্ত্রিপরিষদ সচিবও ছিলেন এবং পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও হয়েছিলেন। আকবর আলী খানের যে আত্মজীবনী যে বইটা আছে, সেই বইয়ের মধ্যে তিনি এক জায়গায় লিখেছেন যে তিনি যখন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এবং তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বারবার কলকাতার থিয়েটার রোডে, যেখানে আপনার মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় ছিল, সেই কার্যালয়টাকে সংরক্ষণ করার জন্য আকবর আলী খান অনেকবার আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ সরকারের প্রধান, খুব সম্ভবত প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনাকেও বলেছিলেন। কিন্তু কি বিস্ময়কর ব্যাপার জানেন, আওয়ামী লীগ কখনোই এই মুজিবনগর সরকারের স্মৃতিধন্য সেই জায়গাটি রক্ষা করার বা বাংলাদেশ সরকারের অধিগ্রহণ করার কোনো চেষ্টা চালায়নি। সরকারি প্রপার্টি হিসেবে ভারত সরকার হয়তো অন্য কোনো কাজে লাগিয়েছে, সেটা হয়তো অন্য কোনো দপ্তর হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের, বাংলাদেশের মুজিবনগর সরকারের যে ভবনটি ছিল, অস্থায়ী কার্যালয় ছিল, সেটা আসলে বাংলাদেশের ইতিহাসের অংশ। এটা আমি বলবো যে ভারতের ভূখণ্ডে হলেও এটা আসলে আমাদের সম্পদ, এখানে আমাদের ইতিহাস রচিত হয়েছে, সেটা আসলে আমাদের অধীনেই থাকা বা স্মৃতি জাদুঘর হিসেবে থাকাটা খুব প্রয়োজনীয় ছিল। আমি আলোচনাটা শেষ করতে চাই, 1971 সালে যারা যে কোনোভাবে, কেউ শ্রম দিয়ে, রক্ত দিয়ে, সম্মান দিয়ে এই দেশের অভ্যুদয়ের জন্য ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে। পোস্ট দেখুন, শুনুন, থাকুন পোস্টের সাথে।